নিজেরা নিজেদেরকে নতুন করে গড়েন। আমি এই যে রংপুরের পীরগঞ্জের একটা ওয়াসপাড়া গাঁয়ের একটা ছেলে, এখানে আসছি, কাতারে আসছি, কাজ শিখতে পারছি, কাজ করতেছি। এরা আমাকে শিখতে বাধ্য করেছে একরকম, বা আমিও নিজেই শিখছি নিজের হাতে। তার প্রত্যাশার জায়গাটি তিনি নিজেই প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। কাতার বিশ্বের ধনী দেশগুলোর একটি, এ কথা প্রায় সবাই জানেন। মাত্র 11,500 বর্গ কিলোমিটারের দেশটিতে মানুষের গড় মাথাপিছু আয় $60,000-এরও বেশি। মানে দেশটির নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি গরিবরাও বছরে 70-72 লাখ টাকা আয় করেন। বাংলাদেশি মানুষের গড় আয় সেখানে মাত্র 3 লাখ টাকার মতো। এ থেকেই ধরে নেওয়া যায় দেশটি কত ধনী, কেমন তার জীবনযাত্রা। ছোট্ট এই দেশটির মধ্যেই এক বিলাসী দ্বীপ গড়েছেন এর আমিরের পরিবার সদস্যরা, যার নাম বানানা আইল্যান্ড। সেখানে এক রাত কাটাতে খরচ হয় লাখ টাকা। রাজধানী শহর দোহা থেকে স্পিড বোর্ডে দ্বীপটিতে যেতে সময় লাগে 20-25 মিনিট। বিলাসবহুল এই দ্বীপে কাজ করেন বেশ কিছু বাংলাদেশি। তার মধ্যে সবার কাছে প্রিয় একজন, আজ বলবো সেই বাংলাদেশির গল্প। আমার সামনে যে যুবকটি বসে আছে তার নাম সাদিকুল ইসলাম, বাড়ি রংপুরে। সাধারণ কিচেন কর্মী হিসেবে 13 বছর আগে বাড়ির জমি বেচে যখন কাতারে আসেন তখন তার এই চেহারা ছিল না। কাজও করতেন ভীষণ কঠিন। মাস গেলে যে বেতন পেতেন তা দিয়ে কোনো মতে চলতো প্রবাসী জীবন। কিন্তু আজ চেহারাই বলে দেয় সাদিকুল ভালো আছেন, তার দিন বদলেছে। তিনি এখন কাতারের আমিরের এই বিলাসবহুল দ্বীপের নামকরা এক রেস্তোরাঁর জনপ্রিয় শেফ। আমি শুরু করছিলাম কাতারের ওদের ওরাক সুলতানা হোটেল থেকে। এরপরে মেরিট মার্কিসে চান্স পাইছিলাম, মেরিট মার্কিসে করছি, করোনার সময়টা ওইখানেই ছিলাম। পরে একর গ্রুপের পুলম্যানে ছিলাম 1 বছর। ওখান থেকে গেছি হোটেল হিলটনের থেকে ডাবল ট্রি হিলটন। বিশ্বকাপের সময়টা আমি এখানে হিলটনেই ছিলাম। এখানে হিলটনে যখন আমি কাজ করি তখন এখানে ঘানা টিমটা ছিল ওখানে। আমি ওদের খাবারগুলোই আমি মেইনলি আমিই করছি। ওখানে কাজ করার পরে আমি জেডাব্লিউতে করছি, তারপর লি মেরিডিয়ান হোটেলে কাজ করছি। লি মেরিডিয়ান হোটেলে কাজ করার পরে আমি এখন গেছি বানানা আইল্যান্ড রিসোর্ট। এরা কাতার রয়্যাল ফ্যামিলির ওরা। ওখানে এখন আমি আসছি, ওখানে কাজ করি। কি কাজ করেন আপনি? ওখানে আমি হট কিচেন শেফ, মাল্টি কুজিন কাজগুলো আমি সবই করি। সব ধরনের খাবারগুলোই আমি ওখানে তৈরি করি। এই যে বানানা আইল্যান্ড, এটার স্পেশালিটি কি, এত বিখ্যাত কেন এটা বলেন? প্রাকৃতিকভাবে সুন্দর, সূর্য ওঠা, সূর্য ডোবা, আর নির্জন পরিবেশ, অনেক সুন্দর লাগে আর কি জায়গাটা। তো সেখানে আপনি যে কাজ করেন এটা নিজের ভালো লাগে না আপনার, যে একটা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। কারণ এটার ওনার কাতার রয়্যাল ফ্যামিলি, তারা নিজেরা আসে, যেমন শেখ হামাদ, শেখ তামিম, ওরা আসে, ওদের মা বোনরা ওরা আসে, আমি দেখি ওরা ওখানে খাবার খায়। ওদেরকে যে আমি স্বচক্ষে দেখছি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়ার ইনশাল্লাহ। আমি এই যে রংপুরের পীরগঞ্জের একটা ওয়াসপাড়া গাঁয়ের একটা ছেলে, এখানে আসছি, কাতারে আসছি, কাজ শিখতে পারছি, কাজ করতেছি, বা এতদূর পর্যন্ত আসতে পারছি, এটা আমার জন্য আলহামদুলিল্লাহ। পারস্য উপসাগরের মাঝে কৃত্রিমভাবে তৈরি বানানা আইল্যান্ড আসলে কি সে সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা নেই। সেই ধারণা দেওয়ার কিছুটা চেষ্টা করি। অনেকেই মনে করেন এটা কাতারের আমিরের ব্যক্তিগত দ্বীপ। আসলে তা নয়, এটি মূলত রয়্যাল ফ্যামিলির মালিকানাধীন। বর্তমানে এই দ্বীপটি পরিচালনা করছে আন্তর্জাতিক পর্যটন ব্যবসায়ী ব্র্যান্ড আনান্তারা হোটেল অ্যান্ড রিসোর্ট। দ্বীপটি বাঁকানো, দেখতে কলার মতো, এই জন্যই এর নাম দেওয়া হয়েছে বানানা আইল্যান্ড। এতে আছে পরিষ্কার নীল জল আর কৃত্রিমভাবে তৈরি লেগুন। একেবারে শান্ত নিঃশব্দ পরিবেশ, অনেকটা মালদ্বীপের মতো। ওভার ওয়াটার ভিলা, প্রাইভেট বিচ, ইনফিনিটি পুল, ওয়েলনেস সেন্টার সহ আরামপ্রদ নানা অবকাশ কেন্দ্র আছে এর মধ্যে। এর এক একটি কামরার ভাড়া 500 থেকে 1500 মার্কিন ডলার পর্যন্ত। রেস্টুরেন্টে 2 জনের একবেলা খেতে খরচ হতে পারে $2 থেকে $400 পর্যন্ত। এমনই এক রেস্তোরাঁর শেফ সাদিকুল, যেখানে খেতে যান কাতারের
আমির সহ বিশ্বের নামি দামি অনেক তারকা। কাতারের একটি বহুমাত্রিক বা 5 স্টার ফ্যাসিলিটির একটা পর্যটন কেন্দ্র বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমাদের বাংলাদেশের এই যুবক কাজ করছেন। তার প্রত্যাশার জায়গাটি তিনি নিজেই প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। একে একে এরকমের অনেক মানুষ প্রবাসে গিয়ে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেন এবং নিজেরা নিজেদেরকে নতুন করে গড়েন। এই যে তার পরিবারকে মিসিং করার কথা তিনি আজকে বললেন, তার বন্ধুদের মিস করার কথা তিনি আজকে বললেন, সেটাও কিন্তু তার এক ধরনের মনের তৃপ্তি কিংবা পরিতৃপ্তি। এখন যে স্বপ্ন নিয়ে তিনি দিনাতিপাত করছেন বা এগোচ্ছেন, তা হয়তো একসময় সফল হবে। তিনি হয়তোবা একসময় ভালো কোনো দেশে ভালো কোনো প্রতিষ্ঠানে কাজ করবেন, আরও প্রতিষ্ঠা পাবেন। পাশাপাশি তার জীবনের স্বপ্নটাও হয়তো পূরণ হবে। কিন্তু এই যে জীবন সংগ্রামের ফেলে আসা দিনগুলো, তিনি কিন্তু তখন সুখের সাথে তা চরণ করবেন। এই যে রাজকীয় দ্বীপ, ধনীদের আনাগোনা, বিলাসী জীবন, তারপরও আমাদের রংপুরের সাদেকুলের মন পড়ে তার গ্রামের বাড়ির জন্য, যেখানে আছে মা, স্ত্রী, সন্তান। সারাদিনের কাজের চাপ শেষ হলে রাতে সাগর পাড়ে বসে কথা বলেন তাদের সাথে, আর ছুটির অপেক্ষায় থাকেন কবে যাবেন বাড়ি। এটা দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা সব বাংলাদেশিদেরই হয়। তারা নিজের দেশ, গ্রাম, বাড়ি, পরিবারের কাছে ফিরতে উন্মুখ থাকেন। বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকেন তাদের, কারণ ওই দেশগুলো অভিবাসীদের পাসপোর্ট দেয় না, তাই সেখান থেকে দেশেই ফিরতে হয়। আমার ফিউচার প্ল্যানিং, আল্লাহর রহমতে আমি যেহেতু মাল্টি কুজিন সব দেশে কাজগুলো করতেছি, খাবারগুলো বানাই, খাবারগুলো করতেছি, শিখতেছি, ডে বাই ডে আরও উপরে যাবো ইনশাল্লাহ। এখান থেকে আমার মুভ করা ইউরোপের কোনো দেশে যেগুলো ভালো কোনো রেস্টুরেন্টে ভালো কোনো জায়গায় যেগুলো কাজ পাই, ইনশাল্লাহ আমি ইউরোপের কোনো একটা যাবো ইনশাল্লাহ। না, ফিউচারে আমি আমার যেহেতু আমি আমার কাজকে অনেক বেশি শ্রদ্ধা সম্মান এবং আমি আমার কাজকে ভালোবাসি, আমি সেবের কাজটাই আমি সারা জীবন করে যাবো, আমার এতটুকু আমার চাই। এই যে বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, দেশ মিস করেন না? পরিবার অনেক বেশি মিস করি, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, আমার দেশকে আমি অনেক বেশি মিস করি, অনেক বেশি ভালোবাসি। আমার দেশের সবাইকে আমি অনেক বেশি ভালোবাসি, সবাইকে মিস করি, অনেক বেশি মিস করি আমি। এই যে মনে করেন রমজান আসে, ঈদ আসে, আপনার সন্তান, পরিবার, স্ত্রী, ওয়াইফ, তাদের কথা কিভাবে মনে পড়ে? অনেক অনেক বেশি মিস করি, প্রতিটা মুহূর্ত তাদেরকে আমি মিস করি। তাদের সাথে আমি হয়তো ভিডিও কলে কথা বলি, তাদের সাথে যোগাযোগ করি সবসময়, কিন্তু অনেক বেশি মিস করি তাদেরকে। আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই আছে, যেমন ইউরোপে বেশি আছে এখন, ইউরোপে আছে, আমেরিকাতে আছে, তারপরে দুবাইয়ে আছে, অনেকে লন্ডনে চলে গেছে, অনেকে আছে কানাডাতে গেছে। আর যারা আছে তারা বাংলাদেশে আছে, বাংলাদেশে আমাদের পীরগঞ্জ রংপুরেই অনেক প্রতিষ্ঠানে তারা আছে, তাদের সাথে সবার সাথে যোগাযোগ হয়, কথা হয়, ইনশাল্লাহ সবাই ভালো আছে। অবসর হলেই কথা হয়? হ্যাঁ, কথা হয় তাদের সাথে। এবং আপনার সাংবাদিকও তো বন্ধু আছে বলছিলেন আপনি আর কি। হ্যাঁ আছে, গোলাম কাদের রবু আছে, তারপরে রবিউল প্রধান, সুজন আছে, আরো আছে, তোমার ইডেন বাংলাতে আরো একজন আছে, জাহিদ নামে ও আছে একজন ওখানে। তা আপনি বাড়ি যান কতদিন পর পর ভাই? বাড়ি যাওয়া হয় 1-1.5 বছর পর পর বাড়িতে যাওয়া হয়। কয়জন সন্তান আপনার? আমার মেয়ে 3 জন আর ছেলে আছে একজন। 3 মেয়ে 1 ছেলে। হ্যাঁ, তো এই 4 সন্তানের সাথে আপনার যোগাযোগটা হয় কিভাবে? আমি বাড়িতে ফোন দিলে সবার সাথে কথা বলি, সবার তদারকি করি। আমার ওয়াইফ, ও অনেক ভালো, ও দেখশন করে। আর ওরা স্কুলে যাওয়া আসা সবসময় ওদের সাথে আমার কথা হয়, যোগাযোগ হয়। আর এদের জন্য একটা দিনের সময় বরাদ্দ রাখতে হয় আপনার কথা বলার? আমি ওই প্রতিটা মুহূর্ত আমি কাউন্ট করি, প্রতিটা সেকেন্ড আমি কাউন্ট করি, ওরা কে কখন খাবে, কখন স্কুল যাবে, কখন আসবে, এবং আমি আমার ওয়াইফকে মনে করে দিই যে এটা করো, ওর জন্য এটা করো, এটা লাগবে, আমি তখন ওর বলে দিই, ও সেভাবেই করে। সাধারণত কখন কথা বলেন আপনি দেশে? সাধারণত আমি ডিউটি যাওয়ার আগে কথা বলি, অথবা ডিউটির মাঝখানে যদি সুযোগ পাই, আমার বসের কাছে অনুমতি নিয়ে আমি কথা বলি, অথবা আমি ডিউটির পরেও কথা বলি, রাতে কথা বলি। দুনিয়ার গল্পে আমরা আসলে তাই দেখানোর চেষ্টা করি যা মানুষ স্বপ্নে দেখে কিংবা চায়। মানুষের চাওয়াগুলোকে প্রাধান্য দিয়েই যদি আমরা আমাদের এই পথকে এগিয়ে নিয়ে যেতে পারি, তা আমরা আশা করি যে আমাদের সাথে অনেক মানুষ সাথী হবেন এবং আমাদের এই সকল গল্প দেখবেন। বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে
আমাদের কোটিখানেক মানুষ এরকমের শ্রম দিয়ে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, নিজের পরিবার, নিজের এলাকার জন্য নানা রকমের অবদান রাখছেন। এই মানুষগুলোকে বড় করে দেখানো, তাদের সুখ্যাতিগুলো তুলে ধরা, তাদের গল্পগুলো অন্যকে জানানোই হচ্ছে আসল উদ্দেশ্য। আপনারা সাথে থাকবেন, আমরা আপনাদের জন্যই এই কাজগুলো করি এবং এই গল্পগুলো তুলে আনি। কাতারে এখন সব মিলিয়ে 4 লাখের বেশি বাংলাদেশি আছেন। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও তাদের খুব একটা সংকট হয়নি। তারা কাজ করছেন, চলছেন, ফিরছেন। যাদের কর্মস্থল বন্ধ আছে তারাও নিয়মিত বেতন পাচ্ছেন, তাদের পরিবারের কাছে টাকা পাঠাচ্ছেন। যদিও ব্যবসায়ীদের জন্য কিছুটা সমস্যা হয়েছে, তাদের মন্দা যাচ্ছে দিনকাল। তবে এই অবস্থা দীর্ঘায়িত হবে না বলে আশা করছেন তারা। কাতার বাংলাদেশের অন্যতম বন্ধু দেশ। সেখানে থাকা বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকে ভালো আছেন তা দেখলেই বোঝা যায়।